ফাজিল পোলা, এমন করে আদর দাও কেন? তাহলে কেমন করে দিব জান? যেমন করেই দাও, কিন্তু ওইখানে আর কামড় দিবে না, তাহলে তোমার খবর আছে। আরে বাবা, কামড় দিলাম কোথায় বলবে তো? তুমি আমার ইয়েতে কামড় দিচ্ছ কেন? তুমি জানো না ওই জায়গায় কামড় দিলে আমার কেমন কেমন লাগে? আরে বাবা, কোথায় কামড় দিলাম সেটা তো বলবে, তা না বলে বলতেছো কামড় দিচ্ছি। ফাজিল পোলা, দিলে তো বলবোই। তুমি ওইখানে কামড় দাও কেন? ওইখানে কামড় দিলে আমার কেমন কেমন লাগে জানো না দুষ্টু? আমি নিজেকে আটকে রাখতে পারি না। লাগলে লাগবে, বরের জন্য এইটুকু খারাপ লাগলে সেটা তুমি সহ্য করতে পারবে না? নাকি বরের ভালোবাসাটা তোমার চাই না বলো? লাগলে লাগবে মানে? আমার শরীরের মধ্যে কেমন যেন করে, তার উপর তুমি কেমন কেমন করে আমার ঘাড়ে আর গলায় কামড় দাও, যার জন্য আমি পুরো শিউরে উঠতেছি আর কেমন কেঁপে উঠতেছি। তুমি বুঝতে পারতেছো না আমার যে খুব খারাপ লাগে? তুমি কি সেটা একটুও বোঝো না? আরে বাবা, এটা খারাপ লাগে না, ওইটা অনুভূতি। তুমি কেন বুঝতে পারো না? তোমাকে আমি বোঝাতে পারি না এটা খারাপ লাগে না, এটা স্বামী স্ত্রীর ভালোবাসা। সত্যিই তো। তাহলে আমার মধ্যে এমন কেন লাগে? যখন তুমি আমার ঘাড়ে কিস করে দাও, তারপর আলতো করে কামড় দাও, তখন গায়ের মধ্যে কেমন যেন লাগে, মনে হয় আমি পাগল হয়ে যাব। এমন তো লাগার কথা না, এসব তো আগে কখনো হয়নি। এমনটা হবে কি করে? আগে তো তোমাকে কখনো এমন করে আদর করিনি, এত কাছে আসিনি। আর এসব আদর স্বামীর প্রেম ভালোবাসার মধ্যে থাকে, তুমি জানো না বুঝি? ফাজিল লুচু, সবার সামনে এসব কথা বলতে লজ্জা লাগে না? একদম এসব কথা বলবে না। তুমি আমাকে লজ্জায় ফেলার জন্য এসব কথা বলতে থাকো সব সময়, তাই না? আমি সেটা বেশ বুঝতে পারছি। তুমি এমনিতেই লজ্জায় লাল হয়ে আছো, তোমাকে আর কি লজ্জায় ফেলবো? আমার কোনো ইচ্ছা নেই তোমাকে লজ্জায় ফেলার, তবে আরেকটা ইচ্ছা আছে, জানো তো? আর কি ইচ্ছা থাকতে পারে তোমার? এমনিতে যে লুচুগিরি করতে শুরু করেছো, বেশিক্ষণ এইভাবে আদর করলে আমি তো পুরো পাগল হয়ে যাব। কেন এত পাগল হতে হবে কেন? তাছাড়া তুমি জানো না, আদর করার সময় স্বামীকে বুকের সাথে আগলে রাখতে হয় আর তার সাথে রেসপন্স করতে হয়, তাহলে পাগল হতে যাবে কেন? আরে বাবা, এটা তো কথার কথা বললাম, তুমি সেটাকে ধরে রেখেছো, এরকম উল্টাপাল্টা কথা বলছো। দেখো, একদম দুষ্টুমি করবে না, এখন কিন্তু দুষ্টুমি করার সময় না। বাসর ঘরে দুষ্টুমি করার সময় না হলে কখন করতে হয়? দেখো, এত কথা বাড়িও না তো, আমাকে আদর করতে দাও। আর যদি বেশি বাধা দাও তাহলে আমি এখান থেকে চলে যাব, সেটা কি খুব ভালো হবে বলো? এই না, তুমি এখান থেকে যেও না প্লিজ। আমি তো কথাগুলো এমনিতেই বললাম, আর তুমি আমার উপর রাগ দেখাইতেছো। আচ্ছা ঠিক আছে, তুমি আদর করো, আমি তোমার সাথে রেসপন্স করব জান। কিন্তু তুমি তো এটা মন থেকে বললে না, আমি যেন রাগ না করি এই জন্য বলতেছো তাই না? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে আদর করব না, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। এ বাবা, না না, আমি এমনটা একবারও বলেছি? তোমাকে আদর করতে বলেছি, করো। আমি মন থেকে বলছি, আর আমি জানি বাসর রাতে তুমি আমাকে আদর করবে। বিয়ের আগে তো সেই বলেই দিয়েছিলে, আর আমি তৈরি আছি। তুমি আদর করতে শুরু করো। সিনথিয়ার কথাতে বাপ্পির সম্মতি পেয়ে ওর ঘাড়ে আর গলায় আবারও কিস করতে লাগলো। সাথে সাথে সিনথিয়া ওর চুলগুলো আঁকড়ে ধরল, দাঁত দিয়ে নিচের ঠোঁটছোড়া কামড়ে ধরল। বাপ্পির স্পর্শগুলো আজকে এতই বেপরোয়া, যার জন্য নিজেকে কন্ট্রোল করতে ওর খুব বেশি কষ্ট হচ্ছে। সিনথিয়া পারছে না বাপ্পিকে সরিয়ে দিতে, কারণ এই ভালোবাসাটাই ওর সম্মতি আছে। প্রেম করে বিয়ে করেছে দুজন, তাই কেউ কাউকে সরিয়ে দিতে পারবে না। বাপ্পি একটু রাগ দেখাতেই সিনথিয়া ওকে বুকের সাথে আগলে নিল। তো বাপ্পি সিনথিয়ার বুকের উপর থেকে শাড়ির আঁচলটা সরিয়ে দিতেই সিনথিয়া চোখজোড়া বন্ধ করে নিয়ে ওকে খুব শক্ত করে বুকের সাথে আঁকড়ে ধরে। বাপ্পি বুঝতে পারে সিনথিয়া ওর আদর ভালোবাসাটা খুব কাছ থেকে পেতে চাইছে। বাপ্পি সিনথিয়ার বুকের উপর কয়েকটা কিস করতেই ওর পুরো উত্তেজিত হয়ে গেল আর বলতে লাগলো, এই দুষ্টু, তুমি আমাকে আজকে শেষ না করে থামবে না তাই না? বিয়ের আগে তুমি আমাকে বলেছিলে যে বাসর রাতে পেলে একদম আদরে আদরে ভরিয়ে দিবে। আজকে সেটা করতেছো। তুমি দেখছি থামবে না, একদম বেপরোয়া হয়ে গেছো। এতদিনের ভালোবাসাটা আজকে কাছে পেয়েছি, তাহলে তোমাকে আদর না করে ছাড়ি কি করে বলো জান?
আমি তোমাকে ছাড়তে বলিনি, একটু আস্তে আদর করলেও তো পারো। এমন করে আদর করতেছো কেন, যার জন্য আমি পাগল হয়ে যাচ্ছি? তুমি একটু আলতো করে আদর করলেও পারো, তা না করে আমাকে পুরো পাগল করে ফেলতেছো। এর থেকে ভালোভাবে আমি আদর করতে পারি না, তুমি আমাকে শিখিয়ে দাও আদর কি করে করতে হয়। সবসময় তো রাগ দেখাও কেন? যেমন করে করতেছো তেমন করে করো, আমি বাধা দিব না বলছি না? বাপ্পি মুচকি হাসি দিয়ে সিনথিয়ার শরীরে কিস করতে লাগলো। যে জায়গাগুলোতে কিস করছিল সেই জায়গা থেকে কাপড়গুলো সরিয়ে দিচ্ছিল। একটা সময় সিনথিয়া আর থাকতে না পেরে বাপ্পির পাঞ্জাবিটা খুলে ফ্লোরে ছুঁড়ে মারে। আর তারপর যেটা হলো সেটা না হয় ওদের মাঝেই থাক। তো বাপ্পির আদর করা হয়ে গেলে ও সিনথিয়াকে বুকে নিয়ে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে রাখে। তখনও বাপ্পির মুখের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছিল। তখন বাপ্পি ওকে বলে, কি হয়েছে, এমন করে হাসছো কেন পাগলি? না মানে এমনিতেই। আচ্ছা তুমি ঘুমাও আর আমার মাথায় হাত বুলিয়ে দাও, আমিও ঘুমিয়ে পড়বো। সিনথিয়ার কথাতে বাপ্পি ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ঘুমিয়ে পড়ল। তো পরদিন সকালে সিনথিয়া ঘুম ভাঙতেই ও বাপ্পির মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, কারণ বাপ্পির মুখে লিপস্টিকের অসংখ্য ছাপ, যেটা কালকে রাতেও দিয়েছে। এমন কিছু ভাবলেই সিনথিয়ার অনেক বেশি লজ্জা লাগছিল। এর মাঝে বাপ্পি ওকে হুটহাট করে বুকের সাথে খুব শক্ত করে চেপে ধরে বলে, এত লজ্জা পেতে হবে না, কালকে রাতে তো অনেক লজ্জা পেয়েছো, এখন না হয় নাই পেলে। ওরে ফাজিল, তার মানে তুমি জেগে আছো তাই না? একটাবার বলনি যে? আমার বউটা এত সুন্দর করে আমার দিকে তাকিয়ে আছে, তাহলে তাকে বাধা দিব কেন? আমার কোনো ইচ্ছা ছিল না তোমাকে বাধা দেওয়া, কিন্তু তুমি এমন করে মুচকি মুচকি হাসছো যার জন্য খুব আমারও হাসি পাচ্ছে। কি হয়েছে বলো তো, এমন করে হাসার কি আছে? না মানে আসলে তোমার সারা মুখে অসংখ্য লিপস্টিকের ছাপ, যেটা দেখে মনে হচ্ছে তুমি পুরো একটা হনুমান। কালকে রাত্রে এগুলো দেওয়ার সময় মনে ছিল না? আমি কি বলেছিলাম এগুলো দিতে? বলো। বলনি, কিন্তু আমার দিতে ইচ্ছে করেছিল। তাছাড়া তুমি আমার শরীরে এমন কোনো জায়গা বাকি রেখেছো যেখানে কিস করনি, তাহলে আমি দিব না কেন? আমি তো বারণ করিনি, দিয়েছো ভালো কথা, এখন চুপচাপ থাকো আর আমাকে ঘুমাতে দাও। ঘুমাবে মানে? এখন আর কোনো ঘুম হবে না, এখনই ওঠো, আর একটু পর আম্মু হয়তো ডাকতে আসবে। তারপর যদি দেখে আমরা এমন করে ঘুমিয়ে আছি তাহলে কিন্তু অনেক লজ্জায় পড়তে হবে আমাকে। কোনো লজ্জায় পড়তে হবে না, তুমি চুপচাপ ঘুমিয়ে থাকো, যা বলার আমি বলে দিব। কি বলবে তুমি এই লুচু বেটা ফাজিল ছেলে, কি বলবে তুমি? হ্যাঁ কি আর বলবো, আমার নতুন বউটার শরীর খুব খারাপ, সে ব্যথায় উঠতে পারতেছে না, খারাপ লাগতেছে খুব, তাই আমার বুকে শুয়ে আছে। লুচু কোথাকার, এসব বলে আমার লজ্জা লাগবে না বুঝি? একদম এসব কথা বলবে না, তাহলে কিন্তু লজ্জায় আমি কারোর সামনে যেতে পারবো না। তাহলে চুপচাপ শুয়ে থাকো, তারপর তোমাকে নিয়ে বিকেলে তো তোমাদের বাসায় যেতে হবে, তখন ওইখানে গিয়ে তো তোমার সাথে তেমন থাকা হবে না, এখন একটু থাকতে দাও না। সবসময় এরকম ভালোবাসবে তো আমাকে? তোমার কি মনে হয়? কি আর মনে হবে, তুমি যে টাইপের লুচু, দেখা যাবে আমাদের বাসায় গিয়ে আমার কাজিনগুলোর সাথে এসব উল্টাপাল্টা কথা বলতে শুরু করে দিয়েছো। তুমি তোমার বরকে এতটা বাজে ভাবতে পারলে? তুমি যেমন আমি তোমাকে তেমনটাই বলেছি, এখন ছাড়ো, আমাকে যেতে দাও। এত যেতে দাও করছো কেন? কোথায় যাবে তুমি? কোথায় আবার? ওয়াশরুমে যাব, গোসল করতে হবে না? আর তুমি ওঠো, খুব তাড়াতাড়ি আমাদের ডাকতে আসবে। তাহলে যদি এসে দেখে যে আমরা এইভাবে শুয়ে আছি তাহলে অনেক খারাপ ভাববে ওরা। গোসল তো করব, কিন্তু তার আগে একবার আরেক রাউন্ড হয়ে যাক। এই ফাজিল, একদম না। কে শোনে কার কথা? বাপ্পি জোরপূর্বক সিনথিয়াকে কোলে তুলে নিল, তারপর ওকে নিয়ে ওয়াশরুমে চলে গেল। সেখানেও রোম্যান্সের আরেকটা রাউন্ড হয়ে গেল। তারপর ওয়াশরুম থেকে দুজনে ফ্রেশ হয়ে বের হতে সিনথিয়া গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে ওর ভেজা চুলগুলো মুছতে লাগলো। বাপ্পি গিয়ে ওর পিছনে দাঁড়ালো। সিনথিয়া ওকে ওইভাবে তাকিয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলো, কি হলো, তুমি এইভাবে তাকিয়ে আছো কেন? না মানে তোমার ঘাড়ে এটা কিসের দাগ? অনেক লেগেছে মনে হচ্ছে। ফাজিল পোলা, রাতে এগুলো দিয়েছো, একটু আগেও দিয়েছো, ওগুলো তোমার কামড়ের দাগ।
সিনথিয়ার এরকম কথাতে বাপ্পির খুব খারাপ লাগলো, কারণ ওর ঘাড়ে অসংখ্য কামড়ের দাগ, পুরো গলা আর ঘাড়টা কেমন লাল হয়ে আছে। বাপ্পি সিনথিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরল, তারপর ওর পেটের উপর 2 হাত রেখে ওর ঘাড়ে আলতো করে কয়েকটা চুমু দিয়ে বলতে লাগলো, তোমার অনেক বেশি কষ্ট হয়েছে তাই না? আর কখনো এরকম করব না, দেখো। একদম না, আমার বরের ভালোবাসাটা নিতে আমার আবার কষ্ট হবে কেন? আর এমনটা করবে না মানে? যখন লাভ বাইটগুলো দাও তখন কি তোমার মনে থাকে নাকি? আর এগুলো তো তোমার ভালোবাসার পরশ, আমি এগুলোতে কোনো কষ্ট পাইনি। প্লিজ সোনা, তুমি এমন করে বলো না, তাহলে আমার খুব খারাপ লাগবে। বিকেলে সব ফর্মালিটি পূরণ করে ওরা সিনথিয়াদের বাসায় চলে গেল। তারপর ওইখানে 2টা দিন থেকে ওরা বাসায় ফিরল। তারপর আবার কয়েকটা দিন বাদেই বাপ্পি আবারও অফিসে কন্টিনিউ যেতে শুরু করে। এখন আব্বুকে বাপ্পি অফিসে যেতে দেয় না, সব কাজ নিজেই করে। আর সিনথিয়া বাসায় আসার পর থেকে সবাই ওকে আপন করে নিয়েছে, আর এত বেশি প্রিয় হয়ে উঠেছে যে আম্মু তো সিনথিয়া বলতেই চোখে হারায়। সিনথিয়া বাসার সব কাজ একা হাতে করে, আম্মুকে কোনো কাজ করতে দেয় না। তো আজকে সকালে বাপ্পি অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, তখন সিনথিয়া এসে ওর টাইটা নিয়ে বেঁধে দিতে আসলো। তখন বাপ্পি ওর কোমর জড়িয়ে ধরলো। ওদের বিয়ের প্রায় 6টা মাস হয়ে গেছে, কিন্তু এখনও ওদের ভালোবাসাটা আগের মতোই আছে। তো বাপ্পির টাইটা বাঁধা হয়ে গেলে দেখে বাপ্পি ওর মুখের দিকে তাকিয়ে আছে, তখনও বলে, এই ফাজিল পোলা, এমন করে কি দেখো? না মানে তোমাকে দেখি আজকে তোমাকে অনেক সুন্দর লাগতেছে জান। বাপ্পির কথাতে সিনথিয়া অনেকটা লজ্জা পেয়ে গেল। তারপর ওকে ছেড়ে দিয়ে চলে যেতে গেলে বাপ্পি ওর একটা হাত ধরে ফেলল। তারপর ওকে নিচের দিকে ঘুরিয়ে ওর ঠোঁটজোড়া নিজের দখলে করে নিল। কিছুক্ষণ দুজনের ঠোঁটের স্বাদ নিতে ব্যস্ত। এর মাঝে আম্মুর ডাক পড়তেই সিনথিয়া বাপ্পিকে ছেড়ে দিয়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। বাপ্পি সকালকার খাবারটা খেয়ে অফিসে চলে গেল। দুপুর হতে না হতেই আম্মুর নম্বর থেকে কল আসলো। রিসিভ করতে যেটা শুনলো সেটা শোনার পর বাপ্পি আর অফিসে থাকতে পারল না। 20 মিনিটের মধ্যেই বাসায় চলে আসলো। তারপর এসে দৌড়ে রুমে ঢুকলো, খেয়াল করলো সিনথিয়াকে ডক্টর চেক আপ করছে। বাপ্পিকে দেখেই সিনথিয়া কেমন লজ্জায় চোখগুলো নামিয়ে নিল। তো ডক্টর কিছুক্ষণ আব্বু আম্মুর সাথে কথা বলে চলে যেতেই আম্মু বলল, আম্মু এরকম কথা শুনে বাপ্পির মাথার উপর থেকে যেন একটা বোঝা নেমে এলো। ও ভেবেছিল সিনথিয়ার আবার কিছু হলো না তো, কিন্তু সিনথিয়া কনসিভ করেছে সেটা শোনার পর বাপ্পি এত বেশি খুশি হয়েছে সেটা কাউকে বলে বোঝাতে পারবে না। আব্বু আম্মু কিছুক্ষণ পর রুম থেকে বেরিয়ে গেলে বাপ্পি গিয়ে সিনথিয়ার সামনে বসলো। ওর চোখজোড়া টলমলো করছে, যার জন্য সিনথিয়া অনেকটা ভয় পেয়ে যায় আর ভয়ার্থ কণ্ঠে বলতে লাগলো, বাবু, তুমি খুশি হওনি নাকি আমি কনসিভ করেছি বলে তোমার খারাপ লাগছে? সিনথিয়া কথাগুলো বলে শেষ করতে পারল না, তার আগেই বাপ্পি ওকে চাপটে জড়িয়ে ধরল আর হাউমাউ করে কান্না করে দিল। বাপ্পির এরকম কর্মকাণ্ডে সিনথিয়া আরও ভয় পেয়ে গেল। তারপর ওকে 2 হাতে বুকের সাথে কেউ শক্ত করে আগলে ধরে বলতে লাগলো, বাবু, কি হয়েছে বলো আমাকে। তুমি যদি না চাও আমি এই বেবিটা রাখবো না, তারপরও তুমি কান্না করো না, তারপরও তুমি কষ্ট পেও না। আমাকে বলো কি হয়েছে। তুমি খুব কষ্ট পেয়েছো এত তাড়াতাড়ি কনসিভ করাতে, তাই না? পাগলি, তুমি এটা কি বলতেছো? তুমি জানো আমি কতটা খুশি হয়েছি। আমি যখন জানতে পেরেছি আমার পাগলিটা মাথা ঘুরে পড়ে গেছে, তখন আমার মধ্যে কতটা টেনশন হচ্ছিল আমি সেটা তোমাকে বলেও বোঝাতে পারবো না। আমি তো ভয় পেয়ে গেছিলাম যে তোমাকে হারিয়ে না ফেলবো, এই জন্য অনেকটা ভয় ছিলাম। কিন্তু বাসায় এসে যখন এমন একটা কথা শুনলাম তখন আমার এত বেশি খুশি লাগছিল যেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। আর তুমি বলছো এই কথা, আমি অনেক বেশি খুশি হয়েছি পাগলি। তুমি জানো না আব্বু হওয়ার আনন্দ কত বেশি। তাহলে তুমি এমন করে কান্না করতেছো কেন? আমি তো ভয় পেয়ে গেছিলাম, ভেবেছিলাম তুমি চাওনি এত তাড়াতাড়ি বেবি নিতে, এর জন্য এরকম করে কান্না করতেছো। আরে বাবা না, এটা কষ্টের কান্না নয়, আনন্দের। তুমি কি সেটা বুঝতে পারো না?
আনন্দে কান্না চলে আসছে। আমাদের একটা পুচকি আসছে, সে আনন্দে আমার চোখে পানি চলে আসছে। আর তুমি ভাবছো এটা কষ্টের কান্না? একদম নয়। তাহলে তুমি কান্না করতেছো কেন? তুমি জানো না তোমার কান্না আমি সহ্য করতে পারি না। প্লিজ সোনা, কান্না থামাও। আচ্ছা, থামাচ্ছি। আচ্ছা, তোমার খুব বেশি কষ্ট হয়েছিল? তুমি একটাবার আমাকে বলতে পারোনি যে তোমার শরীরে এই পরিবর্তনগুলো তুমি লক্ষ্য করছো? তুই মাঝে মাঝে বলো খেতে পারছো না, তোমার বমি বমি লাগছে। তুমি তো একটাবার বলতে পারতে তুমি কনসিভ করবে। খুব শীঘ্রই আমরা খুশির খবরটা শুনবো। আমি আব্বু হব। আমার সাথে আগে কখনো এমন হয়েছে নাকি? এই প্রথম, তাই বুঝতে পারিনি। ভেবেছিলাম কিছু একটা হয়েছে, তাই টেনশন হতো, ওই জন্যই তোমাকে বলিনি। আচ্ছা ঠিক আছে, বলতে হবে না। বাবু, তুমি সব সময় আমাকে এভাবে ভালোবাসবে তো? তোমার হুটহাট করে এরকম কথা কেন মনে হচ্ছে পাগলি? কারণ বাবু হওয়ার পরে সবাই তো বাবুকে নিয়ে ব্যস্ত থাকে, বাবুর আম্মুর দিকে ফিরেও তাকায় না। ওই জন্য বলছি, বাবু হওয়ার পর তোমার ভালোবাসাটা কমে যাবে না তো জান? না পাগলি, বাবু হওয়ার পর তোমাকে এর থেকে বেশি ভালোবাসবো। এখন চুপ করে থাকো তো, আমাকে তোমার কাছে থাকতে দাও। সত্যিকারের ভালোবাসাটা এমনই হয়। তো ভালো থাক ভালোবাসা। আমাদের ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ।